তো যখন থেকেই ভারত এই 2024 টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতেছে, তারপর থেকে চর্চা সব জায়গায় কথা এটাই চলছে যে এবার তো চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আছে পাকিস্তানে। আর সেটাতে ভারতের টিম কি পাকিস্তান যাবে? আমরা সবাই জানি ভারত যাবে না। কেন কি ভারত যাবে না? তো ভারতের ম্যাচগুলো কোথায় হবে? ওরা যতই নাটক করে নিক, যাই বলে নিক, ভারত যাবে না। ভারতের ম্যাচগুলো আমার যা মনে হয়, যা আমি শুনছি, শ্রীলঙ্কায় হবে। দুবাইয়েরও কথা চলছে, কিন্তু দুবাইয়ে দেখুন টসটা না খুব ডিসাইসিভ হয়ে যায়। টসের চক্করে যে টস জেতে 90% ম্যাচ সেই জেতে, তো কোনো লাভ হয় না সেখানে। অ্যাকচুয়াল টিম এফোর্টের কোনো ইনপুটই থাকে না, আর টসই ডিসাইড করে নিচ্ছে ম্যাচ। সেই জন্য শ্রীলঙ্কায় হবে। আর শ্রীলঙ্কা আপনি দেখুন সেখানে স্পিন ভালো হয়। আর আমাদের যে ভারতের গ্রুপটা আছে, নিউজিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশের কাছে ভালো স্পিনার আছে, ওদেরকে দেখে খেলতে হবে, ওরা ডেঞ্জারাস হতে পারে। পাকিস্তানের কাছে দেখুন এমনি ট্যালেন্ট তো আছে, কিন্তু যারা খেলছে ওরা ভালো স্পিনার নয়। এবার যদি ওরা ভালো স্পিনার নিয়ে আসে তো কিছু হতে পারে। নিউজিল্যান্ডের কাছেও ঠিকঠাক স্পিনার আছে, কিন্তু ওরা খেলতে পারে না, ওদের ব্যাটিংয়ে একটু দুর্বলতা আছে, ওদের ব্যাটসম্যানগুলো স্পিনার ভালো খেলতে পারে না, সেই জন্য আমার মনে হয় না ওরা বেশি কিছু করতে পারবে। তো এমনি ভারতের মুশকিল হওয়া উচিত না এদের সবাইকে হারিয়ে বেশ আরামসে সেমিফাইনাল অবধি চলে যাওয়া। এবার দেখুন ভারতের যে স্কোয়াড হবে 15টা প্লেয়ারের, সেটা কেমনি হবে। এখন থেকে আমরা দেখে খুব ইজিলি বলতে পারি যে ওয়ানডেতে কে কে আসবে, কেন কি বেশি চেঞ্জের আমার মনে হয় না কোনো চান্স আছে এখান থেকে। তো ওপেনিংয়ে তো নিশ্চয়ই ক্যাপ্টেন রোহিত শর্মা হবেনি, তার সঙ্গে শুভমান গিল দেখুন খুব ভালো করেছেন, আমি মানি শুরুতে স্পেশালি যখন এসেছিলেন ওয়ানডেতে, কিন্তু গত কয়েক মাসে, স্পেশালি গত এক বছরে আপনি বলতে পারেন শুভমান গিল এমন কিছু ভালো করতে পারেননি ওয়ার্ল্ড কাপেও, যার জন্য আমার মনে হয় যশস্বী জয়সওয়াল এর একটা ভালো চান্স বানে। কেন কি উনি ধীরে ধীরে উঠে আসছেন, সব ফরম্যাটে ভালো করছেন, টেকনিক্যালি স্ট্রং, লেফটি ব্যাটিং করেন, সেটা একটা খুব বড় লাভ ওনাকে খেলাবার। লেফটি ব্যাটিং করেন আর উনি 6 লাগাতে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওনার কাছে বড় শট মারার এবিলিটি আছে, অ্যাগ্রেসিভ খেলার এবিলিটি আছে, যার জন্য আমার মনে হয় উনি বেশি ওয়েল সুটেড এখানের জন্যে। হতে পারে শুভমন গিলকে বাইরে বসতে হলো। নম্বর 3 আবার বিরাট কোহলি, কোনো বলার দরকারই নেই। নম্বর 4ও আমার মনে হয় শ্রেয়াস আইয়ার, খুব ভালো খেলেছিলেন ওয়ার্ল্ড কাপে, আর কোনো কারণ নেই ওনাকে সরাবার। কেএল রাহুল হবেন নম্বর 5, উইকেট কিপার আর ভাইস ক্যাপ্টেন। আবার কোনো কারণই নেই ওনাকে সরাবার, এত ভালো করেছেন ওয়ার্ল্ড কাপে, আর তার আগের কয়েক মাসও কেএল রাহুল একদম ওয়ানডেতে পারফেক্ট বসেন। তারপর হার্দিক পান্ডিয়া, যিনি এতদিন ভাইস ক্যাপ্টেন ছিলেন, আমার মনে হয় এবার কেন কি টি-20তে অফিসিয়াল ক্যাপ্টেন হয়ে যাবেন, তো বোধহয় এবার ভাইস ক্যাপ্টেন্সি ওনার থেকে নিয়ে নেওয়া হবে ওয়ানডের, ওনাকে অত প্রেশারে রাখা হবে না, আর কেএল রাহুল ভাইস ক্যাপ্টেন হবে। কেন কি কেএল রাহুলই আগে গিয়ে ওয়ানডেতে ক্যাপ্টেন বেনে যাবেন যখন রোহিত ছাড়বেন ওয়ানডে। তো সেটার পর নম্বর 7-এ রবীন্দ্র জাডেজা, আবার কোনো কারণই নেই ওনাকে সরাবার, রিপ্লেস করার, দারুণ ফিল্ডার, ভালো অলরাউন্ডার থাকবেন। নম্বর 8-এ কিন্তু হতেই হবে অক্ষর পটেলকে। এই ফর্মুলাটা এত ভালো জমেছে ভারতের জন্য এই টি-20 ওয়ার্ল্ড কাপে যে কোনো কারণ নেই এটাকে চেঞ্জ করার, আর এটাই ভালো ধরন হচ্ছে ভারতের ওপরের ব্যাটসম্যানদেরকে কনফিডেন্স দেওয়ার, যে নম্বর 8 অবধি একটা ভালো ব্যাটসম্যান আছে। আর অক্ষর পটেল এমনি হচ্ছেন যিনি ভালো ফ্লোটার, যেদিন তাড়াতাড়ি উইকেট পড়ে যায় আপনি ওনাকে ওপরেও পাঠাতে পারেন, টেকনিক্যালি স্ট্রং, ভালো স্পিন বোলার, লেফটি, সব রকম লাভ দেন, যার জন্য শ্রীলঙ্কার কন্ডিশনসে ভারতের টিম খুব জোরদার হয়ে যায় অক্ষর পটেল যদি নম্বর 8-এ থাকেন। তারপর কুলদীপ যাদব, আবার ভারতের সেরা স্পিনার, ওনার ওপর কেউ নেই স্পিনে আজকাল, তো চাহে 4 ওভারের ম্যাচ খেলান, চাহে 10 ওভার ঢালান, ওনাকে দিয়ে উনি দারুণ বোলিং করবেন। তারপর দুটো যে ফাস্ট বোলার হবে, জসপ্রীত বুমরা, আবার কোনো কথা বলারই দরকার নেই, আর মোহাম্মদ সিরাজ হবেন। শামির, আমার যা মনে হয় এবার অন্তরাষ্ট্রীয় ক্যারিয়ার বোধহয় শেষ হয়ে গেছে, আর আমরা ভারতের জন্য খেলতে মনে হয় না ওনাকে দেখতে পাবো, কিন্তু দারুণ সার্ভিসেস দিয়েছেন উনি, আর নিজের একরকমভাবে উনি নিশ্চয়ই লেজেন্ড হয়েছেন ফাস্ট বোলিংয়ে ভারতের জন্যে। তারপর এক্সট্রা যে 4টে যারা বাইরে বসবে, যারা রিজার্ভস হবে, তাতে আমার মনে হয় একটা তো শুভমান গিল আমরা কথা বললামই, ঋতুরাজ গায়কোয়াড়কে এবার কিন্তু আসতে হবে, এবার ওনাকে বাদ দেওয়া যাবে না। ঋতুরাজ গায়কোয়াড় এত প্রমিসিং প্লেয়ার হচ্ছেন, আর কেন কি সোশ্যাল মিডিয়া সুপারস্টার নয়, এত ওনার কথা হয় না, অ্যাডে আসেন না, বড় বড় কথা বলেন না, সেই জন্য ওনারও কথা হয় না, কিন্তু আপনি দেখুন উনি ক্যাপ্টেন্সি এত ভালো করেছেন, এত কাম, টেম্পারামেন্টালি সর্টেড হচ্ছেন, টেকনিক্যালি স্ট্রং ব্যাটিংয়ে, আর যখন দরকার পরে লাস্টে যখন ইচ্ছে 6-4 লাগাচ্ছেন, যেমনি ইচ্ছে, যেই বোলারকে ইচ্ছে,
যেটার জন্য আমার মনে হয় ঋতুরাজ গায়কোয়াড় একটা খুব স্ট্রং ক্যান্ডিডেট। আর ঋতুরাজ গায়কোয়াড়ের কী হচ্ছে যে হচ্ছেন তো ওপেনার, কিন্তু শুধু ওপেনিং না, ওনাকে আপনি নম্বর 3 কি 4-এও খেলাতে পারেন। তো টপ 4-এর পজিশনের জন্য রিপ্লেসমেন্ট ঋতুরাজ গায়কোয়াড় বসে আছেন বাইরে। তাছাড়া একটা ফাস্ট বোলার এক্সট্রা হবে, যেটা আমার মনে হয় যেভাবে সিলেকশন কমিটি সিলেক্ট করেছে প্লেয়ারদের গত কয়েক বছরে, তো আবেশ খানের চান্স আছে, খালিল আহমদেরও আউটসাইড চান্স আছে একটু বলতে পারেন, শার্দুল ঠাকুরেরও আছে ওই রকম, কিন্তু আবেশ খান হতে পারে, কেন কি পেস আছে ওনার, আর টিম ওনার ওপর একটু ভরসা দেখিয়েছে গত কয়েক বছরে। তো আমার মনে হয় আবেশ খান আসবেন, আর সাথে সাথে একটা স্পিনার রবি বিষ্ণই। তো রবি বিষ্ণই খুব এক্সাইটিং একটা ইমপ্রেসিভ ট্যালেন্ট, যুবা ট্যালেন্ট, আর আমি আশা করছি যে একটা দুটো ম্যাচ নিশ্চয়ই খেলতে পারেন। বাকি সময় কুলদীপ যাদব খেলবেন, কিন্তু একটা দুটো ম্যাচ যদি পেয়ে যান ভালো হয়। আর সঞ্জু স্যামসন আর ইউজি চেহেলের জন্য আমি জানি একটু আনফেয়ার, কিন্তু কিছু করার নেই, এটাই সবচেয়ে ভালো টিম, আর সেই জন্য ওদের আমার মনে হয় না জায়গা বানবে। আর এটা আমার টিম, আপনারা বলবেন আপনাদের কি মনে হয়। খুব খুব ধন্যবাদ এটা দেখার জন্যে। বাই বাই।